ঠিক আছে। তো এই কনকেভ মিরর আর কনভেক্স মিরর সম্পর্কে আমরা মূলত পড়বো, কিন্তু আমি যেটা বলছি যে এই ইলিপস থেকেও এটা করা যেতে পারতো, বাট আমরা এইটা আমরা পড়বো না। আমাদের সিলেবাস অনুযায়ী কার্ভ সারফেস, মানে এটাও কার্ভ সারফেস, বাট আমরা এখানে কার্ভ সারফেস বলতে মূলত স্ফেরিক্যাল সারফেসকে বোঝাচ্ছি, মানে স্ফেরিক্যাল মিরর সম্পর্কে পড়বো। এই পার্ট অফ স্ফিয়ার, যে মিররগুলো আমি এখানে নিয়েছি এগুলো হচ্ছে পার্ট অফ স্ফিয়ার। ঠিক আছে, এগুলো পার্ট অফ ইলিপসয়েড হতে পারতো, বাট আমাদের সিলেবাসে এটা নেই। উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দি স্ফেরিক্যাল মিরর, যেটা কনভেক্স মিরর বা কনকেভ মিরর আমরা বলছি। ঠিক আছে, তাহলে এগুলো ফ্যাক্টস, কিছু পয়েন্টস বলতে হবে যেগুলো তোরা জানিস, ক্লাস 10-এ পড়েছিলি, সেগুলোই আমি একটু রিপিট করে নিচ্ছি, জাস্ট আর কিছু না। তাহলে হেডিং কর সাম ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড ফ্যাক্টস, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড ফ্যাক্টস। প্রথমে আমরা এই মিররগুলোর, কনভেক্স এবং কনকেভ মিররের কতগুলো স্পেশাল বা স্পেসিফিক পয়েন্ট সম্পর্কে জানবো। স্যার বলছি যা লেখানোর এইখানে লিখে দিবেন কি? না, নোটস দিবে। এখন এটা রাফ ওয়ার্ক হিসাবে লিখতে পারো। স্যার এটা স্টাডি ম্যাটেরিয়ালস তো এখন মনে হয় আপনি স্যার দেননি। না, এখন দেবো। এবি হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, M1 PM2 হচ্ছে প্রিন্সিপাল সেকশন, প্রধান ছেদ, এবং এই পিটাকে কি বলে, পোল অফ মিরর, মিডিল পয়েন্ট যেটা। আর M1 M2 যেটা, সরাসরি যদি আমি এখান পর্যন্ত বলি, তাহলে এটা আছে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। এটা M1 M2। এবারে মনে কর এটা যেখান থেকে কাটা হয়েছে, যে স্পিয়ারটা থেকে, তার সেন্টার যদি এটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রক। আর এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, দ্যাট ইজ M1 CM, সেটাকে বলা হয় কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। ঠিক আছে, এগুলো কতগুলো বেসিক ফ্যাক্ট, বেসিক পয়েন্ট সম্পর্কে জানতে হবে। এবারে আমরা কতগুলো ডিস্টেন্স সম্পর্কে পড়বো, পার্টিকুলার ডিস্টেন্স।
যেমন ফোকাস দৈর্ঘ্য, বক্রতা, ব্যাসার্ধ। সেটা পড়ার আগে আমি একটা বিশেষ বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে যে সাই কনভেনশন। স্যার কার্ভেচার মানেটা কি? বক্রতা, কার্ভ, কার্ভ থেকে কার্ভেচার আসছে। বক্রতা কেন্দ্র পড়েছেন? হুম, বাংলা টার্মটা স্যার জানতাম, ইংলিশটা জানতাম না। ওদের সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র। দেখ সাইন কনভেনশনটা আমরা কিভাবে নেবো, যখন ডিস্টেন্স কোনো একটা মাপতে চাইবো দর্পণের ক্ষেত্রে, তখন আমাদের একটা সাইন কনভেনশন ফলো করতে হবে। তো সাইন কনভেনশনটা যাতে সঠিক থাকে তার জন্য আমরা কি করব, ইনসিডেন্ট রে যেগুলো হবে সেগুলোর সময় লেফট থেকে রাইটে নেবো। দেখ আমি ওই জন্য সেরকমভাবে সার্ফেসগুলোকে এঁকেছি, যাতে করে ইনসিডেন্ট রেগুলো যখন আমার এই সার্ফেসটার উপরে পড়বে, রিফ্লেক্টেড সার্ফেসটার উপরে, সেটা অবশ্যই লেফট থেকে রাইট হচ্ছে। দেখ দেখেছিস, আমি সেরকমভাবে দর্পণ এঁকেছি। দর্পণটা সবসময় এরকমভাবে আঁকার চেষ্টা করবি যাতে করে ইনসিডেন্ট রেটা লেফট থেকে রাইট হয়। নাহলে মনে কর কেউ যদি এই দর্পণটাকে, উত্তল দর্পণটাকে এরকমভাবে আঁকতেই পারে, অসুবিধা নাই, তাহলে তার রাইট থেকে লেফট হয়ে যাচ্ছে রশ্মিতে, অসুবিধা নাই। বাট আমরা এইটা ফলো করার চেষ্টা করবো, তাহলে আমাদের ভুলটা কম হবে। এবারে দেখ নিয়মটা হচ্ছে কি, প্রথম 1 নম্বরে যদি আমি বলি, একে এক করে যদি আমি লিখি, 1 নম্বর হচ্ছে অল দ্য ডিস্টেন্স যেগুলো আমরা মাপবো সেগুলো পোল থেকে মাপতে হবে, পি থেকে। অল ডিস্টেন্স শুড বি ফ্রম পোল। পোল থেকে স্টার্ট করতে হবে প্রথমে এখানে। এবারে পোল থেকে আমি কোন দিকে যাচ্ছি সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ডান দিকে না বাঁ দিকে। আমি ডান দিকে বাঁ দিকে না বলে এইভাবে বলার চেষ্টা করব যে আপতিত রশ্মির দিকে নাকি আপতিত রশ্মির বিপরীত দিকে। আপতিত রশ্মির দিকে যদি আমি কোনো ডিস্টেন্স পরিমাপ করি তাহলে সেটা পজিটিভ ধরবো। তাহলে অ্যালং দ্য ইনসিডেন্স রে, অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট রে, direction of the incident rays, the distance are taken to be positive, are taken to positive, and opposite to it, অন্য দিকে যায়, opposite to it নেগেটিভ। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? মানে আপতিত রশ্মির অভিমুখে যদি যায়, যেমন ধর আমি যদি এই দর্পণটার ক্ষেত্রে পিসি বলি, পিসি, তাহলে পি থেকে সি বক্রতা ব্যাসার্ধ। দেখ এখানে পিসি কি, বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই পিসি যে বক্রতা ব্যাসার্ধ, সেই পিসির যদি আমি পরিমাপ করি এখানে পি থেকে সি, তাহলে আমি কোন দিকে পরিমাপ করছি, এইদিকে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে, আপতিত রশ্মির অভিমুখে, সো ইট উইল বি পজিটিভ। তার মানে এই দর্পণটার ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে, দিস ইজ কনভেক্স এন্ড দিস ইজ কনকেভ। বুঝতে পারছিস? এই দর্পণটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিসি ইকুয়াল টু আমি বলতে পারি প্লাস আর, এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর। কিন্তু এর ক্ষেত্রে পি থেকে দেখ সি এইদিকে আমি পরিমাপ করি, সেটা কিন্তু কি হয়েছে না আপতিত রশ্মির অপোজিটে। বুঝতে পারছিস? তার মানে এখানে কিন্তু পিসি ইকুয়াল টু মাইনাস আর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা ডিস্টেন্স গুলো। কিন্তু স্যার, হ্যালো, বল। বলছি স্যার এটা তো একটা ডিস্টেন্স, এটা প্লাস বা মাইনাস আসার তো কথা নয়, ডিস্টেন্স তো অলওয়েজ প্লাস। ডিস্টেন্স না, স্যার এটা ডিস্টেন্স বোঝাতে গেলে একটা দূরত্ব, সেটা তো সবসময় প্লাসই হয়।
প্লাসেই হয়, বাট আমরা এখানে যেটা নির্ণয় করবো ডিস্টেন্সের সাহায্যে, সেটা হচ্ছে অবজেক্ট আর ইমেজের পজিশন। আমরা কি নির্ণয় করবো এই দর্পণের সাহায্যে, বা এই দর্পণটাকে আমরা কি কাজে ইউজ করব? বস্তু আর প্রতিবিম্বের অবস্থানের জন্য। তাহলে যখনই ধর আমি মনে কর এখান থেকে সাপোজ একটা জায়গাতে আমি এইখানে মনে কর একটা অপটিক্যাল ডিভাইস আছে, যে কোনো একটা অপটিক্যাল ডিভাইস আছে, আমার মনে কর এইখানে অবজেক্ট আছে, সাপোজ ধর এইখানে ইমেজ আছে, ঠিক আছে? তাহলে আমি এই দর্পণটা মনে করি এটা এইখান থেকেই মাপতে চাইছি, তাহলে এই দুটো ডিস্টেন্স আছে। তো এইটা মনে কর আমি বলছি যে অবজেক্টটা আছে এর 2 মিটার দূরত্বে সাপোজ, আর ইমেজটা আছে সাপোজ ধর 1 মিটার দূরত্ব, যদি মিটার সেন্টিমিটার বলা উচিত, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দূরত্ব। এবার তোকে আমি বললাম যে দর্পণ থেকে অবজেক্টের দূরত্ব 2 সেন্টিমিটার, তুই কোন দিকে বুঝবি বল? যেদিকে মানে এই রশ্মিটা আসছে সেদিকে, তখন মানে প্রতিবিম্বটা সৎ না অসৎ সেটা বোঝা যাবে আর কি। সে তো পরের স্যার ওটা কথা। তো অ্যান্সার মধ্যে এটা বললে হবে বক্র ব্যাসার্ধের একটা হচ্ছে পজিটিভ দিকে, along একটা the বক্র direction ব্যাসার্ধের of নেগেটিভ দিকে। incident rays. আমি বলছি তোকে যখন আমি জিজ্ঞেস করব যে এই এইখানে আমার ধর অবজেক্ট, মানে কি বলবো, তোর এই দর্পণটা আছে, আমি জিজ্ঞেস করেছি এইটা, এইটা মনে করো আমি গিভেন আছে, এটা মনে করো গিভেন নেই। এবার আমি তোকে বললাম যে তুমি আমাকে এখানে অবজেক্টের পজিশনটা বলো দর্পণ থেকে সাপোজ 3 সেন্টিমিটার দূরত্বে, তুই কি বলবি? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। বল, বলছিলি কি? মানে স্যার আপতিত রশ্মির অভিমুখে পোল থেকে 3 সেমি দূরে। মানে এটা স্যার ওই +3 লিখলেই তো হবে। আমি কি বলছি, তাহলে তুই যে কথাটা বললি অত অত কথাটা না বললে আমি যদি সিম্পলি প্লাস বলি সেটা হয়ে যাচ্ছে না এইটা মেনে? আমি এতক্ষণ ধরে যা যা পড়ালাম তাতে করে আমি যদি বলি যে অবজেক্টটা +3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাহলে তুই যে অত বড় কথাটা বললি সেইটা এইটাতে প্রকাশিত হয়ে যাচ্ছে না? মানে স্যার এইটা ওই তড়িৎ চ্যাপ্টার আকর্ষণ বিকর্ষণ যেরকম প্লাস মাইনাস দিয়ে বোঝানো হতো, এটাও সেরকমই। হ্যাঁ, এটা একটা, আমি কি বললাম কনভেনশন, প্রথমে আমি কি বলছি সাইন কনভেনশন। কনভেনশন কথার অর্থ কি? প্রথা। তার মানে কি আমার এটা রিপ্রেজেন্টেশনের একটা পদ্ধতি, যে আমি অবজেক্ট আর ইমেজের পজিশনটাকে এইভাবে বলবো, এইভাবে বুঝাবো, যেটা ইউনিভার্সাল সবাই এইভাবে বুঝিয়ে। জাস্ট একটা প্রসেস অফ রিপ্রেজেন্টেশন, আর কিছুই না। ঠিক আছে, কেউ উল্টো দিকেও বলতে পারতো, কেউ যদি মনে করে এইভাবে বলতো যে এই দিকটাকে আমি নেগেটিভ ধরবো আপতিত রশ্মির দিকে, এই দিকটাকে আমি পজিটিভ ধরবো, তাও হতো, অসুবিধা নেই, তখন -3 মানে বুঝতেছি এইদিকে। যেমন ধর তুই কোঅর্ডিনেট এক্সিস করিস, এদিকে প্লাস এক্স এক্সিস, এদিকে প্লাস ওয়াই এক্সিস, কনভেনশন তো একটা, সেরকম সাইন কনভেনশন আর কিছুই না। এই কনভেনশনটা মেনে চলা হবে পুরো চ্যাপ্টার জুড়ে, পুরো অপটিক্স জুড়ে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, পরে পরে বুঝতে পারবি। ওগুলো ভুলভাল বসে দিলে কিন্তু সেই সূত্রগুলো সেটিং হবে, তুই যদি এগুলো ভুলভাল বসাস তোর ভুলভাল অ্যান্সার আসবে। এই কনভেনশন অনুযায়ী সমস্ত সূত্র ফর্মুলা সব সেটিং হবে। নেক্সট, ফোকাস সম্পর্কে পড়ব। মনিকা বাঁকুড়ে কি কি টিউশন শুরু হয়েছে রে? স্যার
এখনো তো শুরু হয়নি, একটি হয়েছে, বাংলাটা হয়েছে আর কিছু হয়নি, মানে শুরু করবে বলছে তো। সবাই করবে বলছে কিন্তু মানে এই 15 তারিখের মধ্যেই করবে। আমিও অগাস্ট শুরু করবো, সবাই যাক। আমার তো এদিকে বেশি, বাঁকুড়ার লোকাল তো কম, না বললেই চলে। সবাই যাক তারপরে করবো। সবাই অগাস্ট পর্যন্ত চলে যাবে আশা করছি। এই দেখ ফোকাসটা কিভাবে আমরা ডিফাইন করি। আচ্ছা, ফোকাস দু রকম হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, একটা সেকেন্ডারি ফোকাস। তো প্রথম আমি প্রিন্সিপাল ফোকাস নিয়ে বলতে চাইব। দুটো দর্পণের ক্ষেত্রেই, উত্তল এবং অবতল। সাপোজ ধর এটা উত্তল দর্পণ, এটা অবতল দর্পণ। আচ্ছা, এইটা বলার আগে, ফোকাসটা পড়ার আগে আমি একটা বিশেষ জিনিস বলতে চাইবো। সেটা হচ্ছে প্যারাক্সিয়াল অ্যান্ড নন প্যারাক্সিয়াল রে। তোরা এটা সম্পর্কে জানিস? প্যারাক্সিয়াল অ্যান্ড নন প্যারাক্সিয়াল রেজ মানে হচ্ছে প্রান্তীয় রশ্মি, আর একটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, মানে প্যারাক্সিয়াল রশ্মি মানে হচ্ছে যে রশ্মিগুলো প্রধান অক্ষের কাছাকাছি থাকবে দর্পণের, সেগুলো হচ্ছে প্যারাক্সিয়াল। দর্পণ মনে কর, যে রশ্মিগুলো মনে করি প্রধান অক্ষের কাছাকাছি থাকবে, একদম সামনাসামনি, সেই রশ্মিগুলোকে আমরা বলবো কি প্যারাক্সিয়াল। আর যেগুলো প্রধান অক্ষ থেকে দূরে থাকবে, দর্পণের প্রান্তের দিকে থাকবে, সেগুলো নন প্যারাক্সিয়াল রশ্মি বা প্রান্তীয় রশ্মি। আচ্ছা, বিগ অ্যাঙ্গেল জুড়ে থাকবে। দূরে থাকবে দর্পণ থেকে। আর এমনিতে বৃহৎ কোণেও তো থাকবে। বৃহৎ কোণে থাকবে বলতে দেখ, এই রশ্মিটা কিভাবে পড়ছে তার উপর ডিপেন্ডেন্ট তো কোনটা। কারণ এখানে কিন্তু প্রান্তীয় রশ্মি থেকে যখন মেরু থেকে দূরে মানে দর্পণের প্রান্তে যখন আপতিত হবে, তখন তো ওই গোলীয় দর্পণের যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা তার সঙ্গে তো নিশ্চয়ই এমনি বৃহৎ কোণেই উৎপন্ন করবে। মানে আপতন কোণ প্রতিফলন কোণগুলো বেশি হবে। এটাই। কারণ দেখ এইখানে যখন মনে কর যে অ্যাঙ্গেলটা করছে, দেখ এইটাতে থিটা আপতন কোণ যদি এই দিকে প্রতিফলিত, তাহলে এটা প্রতিফলন কোণ। আর এইখানে যে রশ্মিটা হবে তার আপতন কোণ প্রতিফলন কোণ কম হবে অবশ্যই। এটা আপতন কোণ হবে, বুঝতে পারছিস? এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ হবে, এটা ছোট হবে। এখানে এইখানে লম্বটা এখানে হবে, আর এখানে লম্বটা এরকম ভাবে হবে, তাহলে সেটা হবে। তাহলে মেন কথা যেটা আমি বলছি, রশ্মিগুলো প্রধান অক্ষ থেকে দূরে যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা বলছি প্যারাক্সিয়াল রশ্মি, নন প্যারাক্সিয়াল রশ্মি। যেগুলো সামনাসামনি থাকে সেগুলো প্যারাক্সিয়াল রশ্মি। তো আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের আলোচনায় এগুলোকে নেগলেক্ট করা হয়। এই দূরে যে রশ্মিগুলো আছে এগুলো নেগলিজেবল। কেন এগুলো নেগলিজেবল? তার কারণ হচ্ছে আমরা যে দর্পণগুলো ইউজ করবো সেগুলো খুব ছোট দর্পণ, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এখানে আমাদের যে কন্ডিশনটা, শর্ত রয়েছে, সেটা হচ্ছে কি না, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত, সেটা কৌণিক উন্মেষই বল আর রৈখিক উন্মেষই বল। তাহলে উন্মেষ ক্ষুদ্র মানে কি? উন্মেষ কোনটা ছিল? এইখানে M1 থেকে M2 দূরত্ব। তাহলে এটা কম কি করে হবে? দর্পণে যদি ছোট হবে। তাহলে বুঝলি, দর্পণ যদি ছোট দর্পণ যদি হয়, যদি আমরা এই রশ্মিগুলো না নিই, তাহলে আমাদের কোন রশ্মিগুলো ইউজ হবে? শুধুমাত্র প্যারাক্সিয়াল রশ্মিগুলো। কি বলছি বুঝতে পারলে? ক্লিয়ার ব্যাপারটা? যে আমরা দূরের রশ্মিগুলোকে নিচ্ছি না। আচ্ছা, কোয়েশ্চেন হতে পারে কেন নিচ্ছি না? এই কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি ফোকাসটা একটু ডিফাইন করি। ফোকাস, দর্পণের ফোকাস বলতে কি বোঝায় বল?
প্রিন্সিপাল ফোকাস যেটা আমরা বলে থাকি, যে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হবে। তাহলে মনে কর এই একটা সমান্তরাল রশ্মি আর এই একটা সমান্তরাল রশ্মি, এরা দর্পণে পড়ে এই বিন্দুতে মিলিত হয়েছে সাপোজ। তাহলে এই বিন্দুটা কি ফোকাস। এটার ক্ষেত্রে কেউ মিলিত হচ্ছে বলে মনে হবে, যেহেতু উত্তল দর্পণ এমন ভাবে প্রতিফলিত হবে যাতে করে মনে হয় যে এই বিন্দু দিতে হবে। এটা ফোকাস, ঠিক আছে। এবার আমাকে বল যে এই রশ্মিগুলো কেন বাদ দেওয়া হলো। সে মাধ্যমিক কারণে এদের ডিস্টেন্সটা অনেক বড়, তাদের কি অসুবিধা কি? যার ফলে স্যার এদের মানে কোথায় কোন স্থানে মিলিত হবে তার কোনো মানে নির্দিষ্ট স্যার ওই আর সমান 2f বলে একটা সেই প্রমাণ আছে না, তো ওই প্রমাণটা যখন করব তখন ওই উন্মেষটা যদি বড় হয় তাহলে বড় হওয়ার কারণে ওইটা মানে সমান আমরা ধরতে পারবো না, এই যেটা ব্যাসার্ধটা রেটে সমান ধরি সেটা সমান ধরতে পারবো না। কোনটা আগে, এই উন্মেষটা ক্ষুদ্র তার জন্য এটা প্রমাণ করেছি, ওইটা প্রমাণ করেছি বলে উন্মেষটা ক্ষুদ্র। না উন্মেষটা ক্ষুদ্র ক্ষুদ্র তাই তো ওইটা প্রমাণ করতে ক্ষুদ্র। পেরেছি। এইটা তো স্যার উন্মেষটা এই কথাটা তো আগে আসবে, আগে তো প্রিন্সিপাল তারপর তো ম্যাথমেটিক্স। হুম হুম হুম। স্যার এখানে স্যার দর্পণটা তো স্যার মানে অনেক ছোট, তাহলে স্যার তাহলে তো মানে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে যেতে পারবে না, মানে আমার কথা এদিক আছে থেকে যে তো এদিকটা। দর্পণটা ছোট আরো ভুল বলছি, দর্পণটা ছোট নিচ্ছি বলে এগুলা বাদ দিচ্ছি, এগুলা বাদ দিচ্ছি বলে দর্পণটা ছোট নয়। না স্যার দর্পণটা ছোট বলি তো এগুলো মানে পাস করবে না লাইটটা, তাহলে আর রশ্মিগুলো তো যাবে না আমার দিকে। কিন্তু আমার দর্পণটা ছোট নেই, সে কারণ আমি তো বড় দর্পণ নিলে কি অসুবিধা, তো ভালো দেখা যেত। সে কারণে রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে অগ্রসর হবে। প্রতিফলিত হওয়ার পরে সমান কেন হবে? তোর অ্যান্সারটা কিছুটা যাচ্ছে কেন কাছাকাছি, ধরেছিস বল, এখন ক্লিয়ার হয়। আমি যে ফোকাসের ডেফিনেশনটা দিয়েছি না ওইখান থেকে ভাব, ওই জন্য আমি ফোকাসের ডেফিনেশনটা আগে দিলাম। একটা স্যার বলছি বিন্দুতে মিলিত নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হবে নি প্রধান অক্ষের উপরে। প্রধান অক্ষের উপরে নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হবে না, মানে ফোকাসের ডেফিনেশনটা ভায়োলেট হবে। আচ্ছা ফোকাসের ডেফিনেশনটা ভায়োলেট হলে প্রবলেম কি হবে? সে প্যারালাল প্রতিবিম্বটা ঠিকঠাক ভাবে তো হবে মানে এই কথাটা বলো, হবে না, প্রতিবিম্বটা ঠিকঠাক ভাবে প্রতিবিম্বটা ঠিকঠাক এই কথা ফুটে উঠবে না যেটা। প্রতিবিম্বটা সঠিক প্রতিবিম্ব দেখা যাবে না। মনে কর যদি রশ্মি যেগুলো আসছে সেই রশ্মিগুলো মনে কর যদি একই টাইপের রশ্মি, সেম টাইপ অফ রশ্মি মনে কর যদি বিভিন্ন জায়গায় মিলিত হয় তাহলে কি হবে, ইমেজটা বিভিন্ন জায়গায় গঠিত হবে না? তাহলে যদি একজনের ইমেজ মনে কর বিভিন্ন জায়গায় গঠিত হয় তাহলে কি সেই ইমেজটা সঠিকভাবে দেখা যাবে? একটার উপর উপরিপাত হয়ে যাবে, চোখের উপরে নাক, নাকের উপরে কান পড়ে যাবে, তাহলে এটা সঠিক ইমেজ দেখা যাবে না। কি বলছি বিষয়টা বুঝতে পারলে? মানে যদি আমার দর্পণটা বড় হয়ে যায় তখন কি হবে, এই প্যারাক্সিয়াল রশ্মিগুলোকে তো আমি বাদ দিতে পারবো না, নন প্যারাক্সিয়াল রশ্মিগুলোকে। তাই নন প্যারাক্সিয়াল রশ্মিগুলো যদি আমি বাদ দিতে না পারি তাহলে এই রশ্মিগুলো কি করবে, এরাও তো ইমেজ তৈরি করে দিবে, বাট এরা যে জায়গায় ইমেজটা তৈরি করবে সেটা ফোকাস নাও হতে পারে। কথাটা বুঝ। এই দূরের যে রশ্মিগুলো রয়েছে, দূরের রশ্মিগুলো মনে কর সাপোজ তুই আপতন কোণ আর প্রতিফলন কোণটা দেখলেই বুঝতে পারবি যে এইখানে যে আপতন কোণ প্রতিফলন কোণ হচ্ছে একটু আগেই বললি, সেই আপতন কোণ প্রতিফলন কোণ তো এখানে নয়, আলাদা। তাহলে মিলিত হবে কি করে এক জায়গায়? দূরে যে রশ্মিগুলো পড়ছে তাদের যে আপতন কোণ প্রতিফলন কোণ আর সামনের যে রশ্মিগুলোর আপতন কোণ প্রতিফলন কোণ সেগুলো যদি পরস্পরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে এক জায়গায় মিলিত হয় তবে তো একটা বস্তুর একটাই তৈরি হবে, যেটা আমরা চাই। কিন্তু যদি মনে কর এমন রশ্মি এখানে থাকে, একটা বস্তু আছে, বস্তু থেকে তো অসংখ্য রশ্মি আসবে, ইনফাইনাইট নাম্বার অফ রশ্মি এখান থেকে বেরোচ্ছে,
একটা বস্তু থেকে, একটা সোর্স থেকে, বা একটা সোর্স থেকে লাইট বস্তুর উপরে পড়ে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। ইনফাইনাইট নাম্বার অফ রেজ আছে তো, বান্ডিল অফ রে। এখন এর মধ্যে যে রে গুলো এর মধ্যে দিয়ে পেরোবে সেই রে গুলো ইমেজ গঠন করবে, বা যে রে গুলো এর মধ্যে এসে পড়বে। তাহলে এইটা আমার ব্যাপার যে আমি এদের কেমন ইমেজ গঠন করতে চাইছি, সেই রকম অনুযায়ী আমি দর্পণ নেবো। আমি এর সামনে একটা সমতল দর্পণও রাখতে পারি, আমি এর সামনে একটা অতল দর্পণও রাখতে পারি, আমি এর সামনে একটা উত্তল দর্পণও রাখতে পারি, আমি এর সামনে লেন্সও রাখতে পারি, আমি এর সামনে টেলিস্কোপও রাখতে পারি। তাহলে আমার ইচ্ছা আমি কিরকম অপটিক্যাল ডিভাইস এখানে রাখবো। তাহলে সেই অপটিক্যাল ডিভাইসটা যদি আমি বড় নিই, সাপোজ ধর আমি এখানে দর্পণ নিতে চাইছি, এবারে আমি উত্তল বা অবতল দর্পণ নিতে চাইছি, কিন্তু সমতল নিলে কোনো সমস্যা হবে না, কারণ কি ওখানে সবগুলোই সেম ভাবে পড়বে অ্যাঙ্গেলটা। বাট যদি আমি অবতল কার্ভ সারফেস নিই, তাহলে কি হবে, যে রশ্মিগুলো প্রান্তর দিকে পড়বে তারা আলাদা জায়গায় ইমেজ গঠন করবে, বা এর সামনাসামনি যেগুলো থাকবে, আর যেগুলো প্রধান অক্ষের কাছাকাছি থাকবে তারা এক জায়গায় ইমেজ গঠন করবে। তাহলে যে একটাই ইমেজ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সাইডটাকে বাদ দিতে হবে দর্পণের, সিম্পল। কথাটা আমি কি বলছি বুঝতে পারছিস? তাহলে কি হবে, এদের ফোকাসটা নির্দিষ্ট জায়গায় গঠিত থাকবে। তাহলে আমি যে ডেফিনেশনটা প্রথমে দিচ্ছি, এই ফোকাসের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা নির্দিষ্ট পজিশন, যে কোনো ক্ষেত্রে এটা হবে। এটা কি, এই যে এইখানে যে ইমেজটা গঠিত হচ্ছে, এটা কি ইনফাইনাইট থেকে রে গুলো আসছে বলে এখানে ইমেজটা গঠিত হচ্ছে। সবসময় যে ফোকাসে ইমেজ গঠিত হবে তার কোনো মানে নেই। যখন রশ্মিগুলো ইনফাইনাইট থেকে আসবে তখন যে বিন্দুতে ইমেজ গঠিত হচ্ছে সেই বিন্দুটার আমরা একটা নাম দিয়েছি, আর কিছুই নয়, সেটাকে আমরা ফোকাস বলছি। এটা একটা ওয়েল নোন পয়েন্ট হচ্ছে, একটা পার্টিকুলার জায়গায় বস্তুর জন্য একটা পার্টিকুলার জায়গায় ইমেজ। স্যার বল। স্যার বলছি যে ওই ওই ফোকাস থেকে তো রশ্মিগুলো মানে আবার মানে অপসৃত হতে পারে, মানে মিলিত যদি না হয়, ওইখান থেকে যদি বেরোয়। হ্যাঁ, সেটা তো অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে তাই হবে, অবতলের ক্ষেত্রে এখানে মিলিত হচ্ছে, উত্তলের ক্ষেত্রে তাই হচ্ছে, ওটা তো হবে। ওটা তো যেমন উত্তলে হয় অবতলে হয় সেটা তো হবে, বাট ব্যাপারটা তো একই। ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হোক, একটা ভার্চুয়াল হবে একটা রিয়েল হবে। কোশ্চেনটা তো সেটা নয়, কোশ্চেনটা হচ্ছে যে আমার সমান্তরাল রশ্মিগুলো, সমান্তরাল রশ্মি কেন বলবো, যে কোনো রশ্মি, সমান্তরাল রশ্মিগুলো একটা পার্টিকুলার জায়গায় গঠন করবে ইমেজটা, যে জায়গাটা ফোকাস। সমান্তরাল রশ্মিগুলোকে কেন ধরা হয়েছে প্রথমে, কারণ হচ্ছে যে ডিস্টেন্স অবজেক্ট থেকে ধরবো আমরা সমান্তরাল রশ্মি আসছে, তার মানে কি সেটা ইনফাইনাইট আমরা ধরতে পারি কম্পারিজন টু। ইনফাইনাইট থেকে যখন আলোক রশ্মি আসবে তখন সেই আলোক রশ্মিগুলো একটা পার্টিকুলার জায়গায় মিলিত হবে, মিলিত হচ্ছে দেখা যাচ্ছে, সেটা ফোকাসে মিলিত হচ্ছে। ফোকাসে মিলিত হচ্ছে বললে ভুল, একটা পার্টিকুলার জায়গায় মিলিত হচ্ছে, সেই জায়গাটার নাম দিয়েছি ফোকাস। আগে তো মিলিত হচ্ছে তারপর ওটার নাম দিচ্ছি। তোকে এইটা আগে বুঝতে হবে কোনটা আগে আর কোনটা পরে, না হলে ফিজিক্স রিলেট করতে পারবি না। তাহলে ঘটনাটা হচ্ছে যে যে অপটিক্যাল ডিভাইসটা রাখবো সেটা আমার ব্যাপার, কিন্তু রশ্মিগুলো ফিক্সড, একটা পার্টিকুলার অবজেক্ট থেকে যেমন রশ্মি আসার তেমনই রশ্মি আসবে। সেই রশ্মিগুলোকে আমরা কিভাবে কনভার্জ করব বা কিভাবে ডাইভার্জ করব সেটা আমাদের ব্যাপার। তাহলে যদি মনে কর আমি দেখছি যে সমান্তরাল রশ্মিগুলো এসে একটা পার্টিকুলার জায়গায় মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে আমরা নাম দিলাম ফোকাস। এটা একটা তাহলে একটা নির্দিষ্ট পজিশন হয়ে গেল। আমি যত এখানে দেখ, যত এখানে নির্দিষ্ট পজিশন আমি বলতে পারবো তত সুবিধা কি হবে, তত আমি অবজেক্টের অবস্থানটা সাপেক্ষে ইমেজের অবস্থানটা খুব সহজে বোঝাতে পারবো। ওই জন্য নাম দিচ্ছি বিভিন্ন, সিম্পল বিষয়। আমরা সবার আলাদা আলাদা নাম কেন রাখি, যাতে একজনের সঙ্গে আরেকজনকে ডিস্টিংগুইশ করা যায়। তোর গ্রামের নাম আলাদা, আমার গ্রামের নাম আলাদা, কেন আলাদা, যাতে আমি বললে বুঝতে পারো আমি কোথায় আছি। আগে গ্রামটা এসেছে তারপরে নাম হয়েছে, নাকি আগে নাম দেওয়া ছিল তারপরে গ্রাম অবস্থিত হয়েছে, যে এইখানে এইখানে এই জায়গাটার নাম বাঁকুড়া, কাজে এইখানে এরকম এরকম হওয়া উচিত, তা তো নয়।
এইখানে এরকম এরকম হয়েছে বলে এই জায়গাটার আমরা নাম দিয়েছি বাঁকুড়া। পরিষ্কার বিষয় তো। কথাটা আমি কি বলছি বুঝতে পারছিস? তার মানে রশ্মিগুলো সাপেক্ষে আমি কতকগুলো নির্দিষ্ট পয়েন্টকে ডিফাইন করতে চাইছি। যেমন একটা পয়েন্ট ডিফাইন করলাম দর্পণের মাঝখান, যাকে পোল বলছি। একটা পয়েন্ট ডিফাইন করলাম সি, যার বক্রতা ব্যাসার্ধ বলছি। আর একটা পয়েন্ট ডিফাইন করতে চাইছি আমরা ফোকাস, যেটা আমরা আগের দুটো জিওমেট্রির উপর কনসিডারেশনের উপর আগের দুটো পয়েন্টের নাম দিয়েছিলাম। একটা ছিল দর্পণের মাঝখান, একটা ছিল দর্পণের বক্রতা কেন্দ্র। দর্পণটাকে যে গোলক থেকে কেটেছি সেই গোলকের বক্রতা কেন্দ্র, সেগুলোকে যে কেন্দ্র সেটাই দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে পি অ্যান্ড সি এই যে দুটো নাম দিয়েছি, সেই দুটো নাম কি জন্য দিয়েছি, কিসের উপর ভিত্তি করে দিয়েছি? জিওমেট্রির উপর ভিত্তি করে দিয়েছি। এখানে আমরা আরেকটা পজিশন চাইছি, বা আমরা বুঝতে পারছি যে এখানে আরেকটা নাম আমাদের দেওয়া যেতে পারে। যত নাম দেবো তত সুবিধা। এক্সিসের উপরে যত আমরা ফাইনাইট পয়েন্ট পাবো তত তো আমার বোঝাতে সুবিধা হবে যে ইমেজটা কোথায় অবস্থিত, আমি এক কথায় প্রকাশ করতে পারবো তত। তাহলে আমরা এইখানে দেখছি আরেকটা বিষয় আমরা পাচ্ছি, যেটা হচ্ছে রশ্মিগুলো যখন সমান্তরাল আসছে, মানে বস্তুটা যখন ইনফাইনাইটে আছে, তখন যে পয়েন্টটা, সেই পয়েন্টও দেখা যাচ্ছে ফিক্সড হচ্ছে। তাহলে যদি ফিক্সড পয়েন্ট হয় তার নাম দেওয়া যেতে পারে, তাই জন্য আমরা তার একটা নাম দিয়েছি ফোকাস। তাহলে সমান্তরাল রশ্মি যেখানে মিলিত হচ্ছে সেটাই ফোকাস। মানে অনেকে এরকম ভাবে ভাবে, প্রবলেমটা হচ্ছে পড়াশোনার সিস্টেমটার জন্য এটা প্রবলেম। অনেকে এরকম ভাবে ভাবে যে এইটা ফোকাস বলে তাই মিলিত হচ্ছে, তা তো নয়। অনেকে ভাবে যে এই বিন্দুটা ফোকাস তাই সমান্তরাল রশ্মিগুলো এখানে মিলিত হচ্ছে, তা নয়। সমান্তরাল রশ্মিগুলো এখানে মিলিত হচ্ছে এটা হবে, এইটার নাম আমি ফোকাস দিই আর যাই দিই, এই পয়েন্টটার নাম আমি যাই দিই, রশ্মিগুলো এখানেই মিলিত হবে। ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখতে হবে, এত সোজা নয় বিষয়টা। ওই জন্যই এত এলোমেলো হয়, এত ভুলে যায় কেন মানুষ? ফিজিক্সটা তো ভুলে যায় কেন, এত এলোমেলো হয় কেন? বিভিন্ন লোকের ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন, যার যেরকম ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং সে তোকে সেই রকম বুঝাবে। কারণ বইয়ের ওয়ার্ডগুলো ফিক্সড, মিনিংগুলো আলাদা। বইয়ে যে ওয়ার্ডগুলো লেখা থাকে সে ওয়ার্ডগুলো ফিক্সড, বাট মিনিংগুলো আলাদা। সেটা যার যেরকম থট প্রসেস, তার সেই রকম ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। সে সেই রকম তোকে বুঝাবে, তুই সেই রকম বুঝবি, সেই রকম ভাবে মনে রাখবি। যদি থট প্রসেস, ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং একদম সঠিকের দিকে যায়, তবে সেটা বেশি দিন মনে থাকবে। আর সেটা থেকে যত দূরে যাবে সেটা কম দিন মনে থাকবে। বাট এটা তোর বোঝার ক্ষমতা নাই যে কোনটা সঠিক ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, কারণ তোর এখনো ফিজিক্স সম্পর্কে সেরকম ধারণা নাই। ওই জন্যই আমি বলি যে ছাত্ররা কখনোই এটা ঠিক করতে পারেনি যে কোন ফিজিক্স টিচারটা ভালো আর কোন ফিজিক্স টিচারটা খারাপ। ছাত্ররা যেটা দেখে সেটা হচ্ছে টিচারের বাচন ভঙ্গি, আর স্যার কটা অঙ্ক পাচ্ছে। কিন্তু তুই যারা জানে তারা 11-12 ম্যাক্সিমাম অঙ্কই পারবে। কাজেই বিষয়টা হচ্ছে যে এই থট প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এই যে কেউ একজন আমাকে বললি, তুই দেখ কতটা অপ্রাসঙ্গিক কথা বলছো, আমি এইখানে ক্ষুদ্র উন্মেষ কথা বলছি, তুই চলে গেলি f = r/2 তে, আর সমান f = r/2 তে চলে গেলি তুই। এইটা তো এখন কোথায় বলনি কোনো, এইটা প্রমাণ করার জন্য কি সব, তা তো লয়। এইবার দেখ তোকে আমি আরো বিষয়টা বলেছি, এই ফোকাসটাই ভালো করে বুঝিসনি, মাধ্যমিক শেষ হয়ে গেল, 12 উঠে গেলি। ফোকাসটা আসলে হচ্ছে একটা নাম দেওয়া পয়েন্ট ছাড়া আর কিছুই নয়। এইবার দেখ ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে, তাই তুই বলবি যে স্যার সবাই তো আর ফোকাসে মিলিত হয়নি যে কোনো জায়গায় থাকলেই, অবশ্যই হয়নি। আমি যে ইমেজের প্রবলেমটা বলছিলাম, যে আপনি বললেন যে সমান্তরাল রশ্মিগুলো ফোকাসে মিলিত না হলে ইমেজের প্রবলেম হয়ে যাবে, তাহলে তো অন্য জায়গার সবাই তো ফোকাসে মিলিত হবেন না, ফোকাসে মিলিত হওয়ার দরকার নেই তো। সেম টাইপস অফ রশ্মি, মানে একটা অবজেক্ট থেকে যখন রশ্মিগুলো আসবে, একটা পার্টিকুলার অবজেক্ট থেকে, সেই রশ্মিগুলোকে একটা পার্টিকুলার জায়গাতে মিলিত হতে হবে। একটা পার্টিকুলার অবজেক্ট থেকে যে রশ্মিগুলো আসবে, সেই রশ্মিগুলোকে একটা পার্টিকুলার জায়গাতেই মিলিত হতে হবে, তবেই তো একটা ইমেজ সৃষ্টি হবে। মনে কর এইবারে আমার মনে কর এইখানে একটা সাপোজ অবজেক্ট রয়েছে, এবার এই অবজেক্ট থেকে মনে কর আমি আলাদা ছবি এঁকে দেখাচ্ছি, মনে কর এটা ফোকাস নয়,
এটা যে কোনো একটা পয়েন্ট। তাহলে এই অবজেক্ট থেকে মনে করো দুটো রশ্মি এদিকে এলো, দিয়ে পরে এইখানে মিলিত হলো, আর দুটো রশ্মি এইখানে পড়লো, দিয়ে তারা এইখানটায় মিলিত হয়ে গেল। তাহলে কি হবে, এই অবজেক্টটা দুটো ইমেজ তৈরি হয়ে যাবে। তো দিয়ে একটা আর একটার উপর উপরিপাতিত হয়ে যেতে পারে, একটা লোকের দুটো ছবি দেখতে পাবি যদি আয়নাটাকে এরকম অবতল দর্পণ করা থাকে বা উত্তল দর্পণ করা থাকে। তুই পিছনে দেখবি যে চারটা গাড়ি আসছে, আসছে দুটো গাড়ি, অ্যাক্সিডেন্ট হবে। আমি ব্যাপারটা কি বলছি বুঝতে পারছিস? তার মানে অসুবিধাটা কি হচ্ছে, যখনই আমি দর্পণের এই পোর্শনটাকে দিচ্ছি, দূরের পোর্শনটাকে, তখনই এরা ইমেজ ফরমেশনে প্রবলেম করছে। এটা হচ্ছে মেন কথা। তাহলে নন প্যারাক্সিয়াল রশ্মিগুলোর মেন যে অসুবিধাটা করছে, তারা হচ্ছে ইমেজ ফরমেশনে প্রবলেম করবে। তাই যখন আমি একটা দর্পণ গঠন করব পার্টিকুলার কাজে, আমার তো শুধু অঙ্ক করার জন্য নয়, যে আমি পরীক্ষায় লিখে অঙ্ক করছি বলে এই দর্পণটা গঠিত হচ্ছে তা তো নয়। এটা তো বাস্তব ব্যবহারিক প্রয়োগ আছে, এবং সেই ব্যবহারিক প্রয়োগ ডাইরেক্ট তুই বুঝতে পারছিস, বাইক চালালেই বুঝতে পারবি। সেখানে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। তাহলে আমাকে ওইখানে দর্পণটা লাগানোর আগে এটা তো এসিওর করতে হবে যে একটা বস্তুর জন্য একটাই ইমেজ দেখায়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এই দর্পণের উন্মেষটাকে ক্ষুদ্র নিতে হবে। আমার এখান থেকে আমি যা বুঝছি, এই আলোর প্রতিফলনের সূত্র থেকে, যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এইটা যেহেতু এই রশ্মিগুলো মানে, তাতে করে আমি বুঝতে পারছি যে রশ্মিগুলো যদি দূরে থাকে তাহলে তারা ডিফারেন্ট জায়গায় মিলিত হয়ে যাবে, যেটা প্রবলেম। এরপরে দেখ, তাহলে অবজেক্টের তো বিভিন্ন অবস্থান হতে পারে, সেই অনুযায়ী ইমেজের বিভিন্ন অবস্থান হতে পারে, অবজেক্টের বিভিন্ন অবস্থান অনুযায়ী, কিন্তু সেগুলো তো কোনোটাই ফিক্সড পয়েন্ট নয়। এইখানে একটা পয়েন্ট হতে পারে, এখানে একটা পয়েন্ট হতে পারে, সেরকম এখানে একটা, এখানে অবজেক্ট হতে পারে, ইমেজ হতে পারে, এখানে ইমেজ হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। তোরা জানিস, পড়েছিস মাধ্যমে কি, বিভিন্ন জায়গায় অবজেক্ট থাকলে বিভিন্ন জায়গায় ইমেজ তৈরি হয়। মনে কর, ধরেছি যখন এখানে ক্লিয়ার করেই ছাড়বো, মনে কর আচ্ছা, অবতল দর্পণে কি বুঝে, এটা বেশি তোরা হ্যাবিচুয়েট। আমি তোর মাধ্যমিকের নলেজটা আছে একটু ধরে নিচ্ছি, তবে বুঝতে সুবিধা হবে। এইটা মনে কর পোল, এইটা মনে কর ফোকাস, এইটা মনে কর সেন্টার। আচ্ছা, তোরা আমাকে বলতো মাধ্যমিকের নলেজ থেকে, ইনফাইনাইটে যখন বস্তু থাকে তখন ইমেজ কোথায় গঠিত হয়? ফোকাসে। বস্তু যখন ইনফাইনাইট আর সি এর মাঝখানে থাকে তখন ইমেজ গঠিত হয় সি আর এর মাঝখানে। বস্তু যখন সি থাকে তখন ইমেজ গঠিত হয় সি তে। বস্তু যখন সি আর এফ এর মাঝখানে থাকে তখন ইমেজ গঠিত হয় সি আর ইনফিনিটির মাঝে। বস্তু যখন এফ এ থাকে তখন ইমেজ গঠিত হয় ইনফিনিটিতে। বস্তু যখন এফ আর পি এর মাঝে থাকে তখন ইমেজ গঠিত হয় এদিকে। এইবারে আমি তোকে একটা দর্পণ দিয়ে দিলাম, এর কোনো পয়েন্টে ডিফাইন নাই, কোনো পয়েন্ট আমার কাছে নাই, এটার দর্পণ রেফারেন্স পয়েন্ট কিছুই নাই। এটা তাও আমি দিয়ে দিলাম, এটাও নাই মনে কর। এবার তোকে বললাম আমি আমার এইখানে অবজেক্ট আছে, এবার বল তুই কোথায় ইমেজ গঠিত হবে? আমাকে প্রকাশ করতে পারবি? বলবি হ্যাঁ স্যার আমি প্রকাশ করতে পারবো। এখানটা একটা অরিজিন ধরে নেবো, যে এটা অরিজিন, এটা এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, বলে দেবো যে মূলবিন্দু থেকে এত ডিস্টেন্স আছে। তার মানে কি, তার মানেটা কি, যে আমি যখনই এর একটা পজিশন নির্ণয় করতে চাইছি আমাকে একটা রেফারেন্স ধরতে হচ্ছে। তাহলে সেই রেফারেন্সটা যত স্পেসিফিক হবে তত তো আমার বোঝা সুবিধা হবে ব্যাপারটা। মনে কর আমি যদি বলি যে তোর কোথায়, তুই বললি পৃথিবীতে, কোনো অ্যান্সার হলো কি? আমি সেই ব্যাপারটা পুরো ফিজিক্সটাই কি একটা জায়গায় রয়েছে, সেই রেফারেন্স। যাই বলি, আমি যখনই কোনো পজিশন নির্ণয় করতে চাইবো তখনই আমাকে রেফারেন্স দিতে হবে, এবং সেই রেফারেন্সটা যত নির্দিষ্ট হবে, যত ভালো হবে, তত আমার পজিশনটাকে নির্ণয় করতে বোঝাতে অনেক বেশি সুবিধা হবে।
যার জন্যই তো এত ভাগ করা হয়েছে, ডিস্ট্রিক্ট, জেলা, তারপরে তোর এই রাজ্য, পঞ্চায়েত, গ্রাম, পোস্ট অফিস, পিন নাম্বার, কি দরকার ছিল তো? তাহলে তুই যত স্পেসিফিক ওয়েতে যাবি, মানে যতটা সম্ভব কি করবি, তোর অ্যাড্রেস যদি কেউ জিজ্ঞেস করে তুই যতটা সম্ভব স্পেসিফিক করা যায়। প্রয়োজনের লাস্টে সবকিছু দেওয়ার পরে যদি ভাবু যে আমার গ্রাম এসে আমাকে খুঁজে না পায়, বাবার নামটা দিয়ে দিস কেয়ার অফ বলে, মানে যতটা সম্ভব আমি ক্লোজ যাব। তাহলে আমি জিওমেট্রিক্যালি প্রথমত দুটো পয়েন্ট অলরেডি বলে দিয়েছি, যে দর্পণের একটা মাঝখান হচ্ছে যে পোল, আর একটা হচ্ছে প্রধান অক্ষ, আর একটা হচ্ছে যে সেন্টার। তাহলে যদি আরো কোনো পয়েন্ট আমি পাই, ফিক্সড পয়েন্ট, আমি কেন ডিফাইন করবো না? আমার তো আরো স্পেসিফিক হবে ব্যাপারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবসময় একটা জায়গাতেই মিলিত হচ্ছে ডিস্টেন্স অবজেক্ট থেকে, তাহলে আমরা সেই জায়গাটার একটা নাম দিয়ে দিলাম ফোকাস, আর কিছুই নয়। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাও একটা ইমেজ ফরমেশন হচ্ছে। এটা কার ইমেজ ফরমেশন? ইনফাইনাইট ইমেজ ফরমেশন। যে অবজেক্ট থাকে তখন যে জায়গায় ইমেজটা গঠিত হচ্ছে সেই জায়গাটা যেহেতু সবসময় ফিক্সড, তাই তার নামটা দিয়েছি ফোকাস। এই নামটা ফোকাস না হলেও ইনফাইনাইট বস্তুর ইমেজ এখানেই গঠিত হতো, এই পয়েন্টে গঠিত হতো ইমেজ। তার মানে এই যে পয়েন্টটা, এইটা একটা ফিক্সড পয়েন্ট ফর ইনফাইনাইট অবজেক্টের জন্য, ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টের জন্য। এবং বাকি যখন অন্য কোনো অবজেক্টের আমি ইমেজ বলছি, তখন দেখ এইটার সাহায্য নিয়েও অনেক সময় বলছি যে যখন এইখানে বস্তু আছে তখন অবজেক্ট হচ্ছে সি আর এফ এর মাঝখানে, তাহলে একটা পার্টিকুলার জায়গা পাচ্ছি। দেখ আমি যদি আরো বেশি জায়গা দিতাম তাহলে আরো সুবিধা হতো বলতে। আমি সি আর এফ এর মাঝখানে বলতে পারছি জিওমেট্রিক্যালি, বাট আমি এক্সাক্ট বলতে পারছি কোন পয়েন্টটাতে বলতে পারছি না, তার জন্য ম্যাথমেটিক্স ইউজ করব অবশ্যই। কিন্তু এইখান থেকে আমি এইটুকু আন্দাজ করতে পারছি যে ইমেজের পজিশনটা হবে সি আর এফ এর মাঝখানে। রশ্মি চিত্রের সাহায্যে আমরা ওগুলো করবো, তাহলে এফটার গুরুত্ব আছে। আমি এফ যদি না থাকতো আমার সি আর পি এর মাঝখানে বলতাম, তার মানে আরো এর সম্ভাবনাময় পজিশনটা বেড়ে যায়, তার মানে আমার কনফিউজনেসটা আরো বাড়তো। এখন কোশ্চেন হচ্ছে যে ফোকাসের ডেফিনেশন দেওয়ার জন্য এটাকে ছোট নেওয়া হয়েছে তা নয়, এইটাকে ছোট নেওয়া হয়েছে ইমেজ ফরমেশন যাতে ঠিক ঠিক হয় তার জন্য। কারণ যখনই অন্য রশ্মি আসবে তখন এ আবার অন্য মিলিত হয়ে যাবে। সেটা শুধু সমান্তরাল রশ্মির ক্ষেত্রেই নয়, যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। যে কোনো জায়গায় অবজেক্টের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে যদি দর্পণটা বড় থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কথা হবে যে এইরকম ভাবে কেন বলা হচ্ছে যে আমার প্যারাক্সিয়াল রশ্মি। দেখ অনেক রকম ভাবে বলা হয় ব্যাপারটাকে অনেক ভাবে বলা হয়, এগুলো বুঝতে হবে, এগুলো আন্ডারস্ট্যান্ডিং বেসিক, একদম বেসিক বিষয়। দেখ যদি আমি বলি প্রথমত যে আমরা কেমন দর্পণ ধরবো, বলবে ক্ষুদ্র উন্মুক্ত, ঠিক আছে। বলবে আমরা কোন রশ্মিগুলোকে ধরবো, প্যারাক্সিয়াল রশ্মিগুলোকে। অথবা কেউ বলছে যে আমরা নন প্যারাক্সিয়াল রশ্মিগুলোকে উপেক্ষা করব। আমার কথা হচ্ছে এত রকম ভাবে বলার কি দরকার ছিল? বললে তো ছোট দর্পণ নেবো, বলতে পারবি কেন এটা হচ্ছে? দেখ দুটো কি করা হয়, ক্ষুদ্র উন্মেষযুক্ত, আবার কেউ বলে দুটো একই জিনিস, একই বিষয়। এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? দুটো একই বুঝি। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নেওয়া মানে অটোমেটিক্যালি বাইরের রশ্মিগুলো বাদ চলে যাবে, এত সোজা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এইখানে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে দর্পণটাকে আমি ক্ষুদ্র তো নেবো বুঝলাম, কিন্তু এইটার কি কোনো নির্দিষ্ট বাউন্ডারি আছে তোর মনে হচ্ছে? যে আমি যদি এই যে দুটো রশ্মি আমি দেখাচ্ছি, মনে কর আমি এই দুটো নিলাম, এই দুটো রশ্মি মনে কর এখানে মিলিত হয়েছে, তুই কি বলবি যে তারপরে যে দুটো রশ্মি আছে তারা এখানে মিলিত হবে, বা ঠিক তারপরে রশ্মিটা আর মিলিত হবে না? এরকম কি হতে পারে? এরকম কোনো নির্দিষ্ট বাউন্ডারি আছে যে এই পয়েন্টের পরে যখনই আমি পরেরটাতে যাব আর মিলিত হবে না? নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই তো। তার কারণ এই অ্যাঙ্গেলগুলো তো ধীরে ধীরে বড় হচ্ছে।
তাহলে এরকম কত ফিক্সড কত বাউন্ডারি নাই যে এই 2 ডিগ্রির পরে এইটা হবে কি 3 ডিগ্রির পরে আর হবে না। তার মানে ব্যাপারটা কি, দর্পণটাকে আমি যত ছোট নেব তত ইমেজ ফরমেশনটা সঠিক হবে। দর্পণটাকে আমি যত ছোট নেব তত ইমেজ ফরমেশনটা সঠিক হবে। তাই তুই বলবি স্যার এমন দর্পণ নেবো যাতে করে দুটো রশ্মি যায় অনলি, আর কোনো রশ্মি না যায়, তাহলে তোমার সঠিক ইমেজ ফরমেশন হবে। তাহলে কি প্রবলেম হবে বল দেখি, এই ইমেজের ইন্টেন্সিটি কমে যাবে। যত বেশি রশ্মি মিলিত হবে তত ইন্টেন্সিটি বেশি হবে। তাহলে সব দিকেই প্রবলেম। তো আমি যদি দর্পণটাকে এমন ছোট নিয়ে নিই, একদম একদম যদি স্মল একটা দর্পণ নিয়ে নিই, তাহলে সেই দর্পণটা কি করে, সেই দর্পণটা ইমেজ ফরমেশনটা সঠিক করবে, এটা ঠিক, বাট সেই ইমেজটার ইন্টেন্সিটিটা অনেক কম হয়ে যাবে, তীব্রতাটা অনেক কম হয়ে যাবে, যেটা আমার খুব একটা কাজে লাগবে না। তাহলে আমাকে অতটাও আমি সেফ থাকার জন্য, ইমেজ ফরমেশনটা সঠিক করার জন্য আমি যত ছোট খুশি দর্পণ নিয়ে নিলেও হবে না, আবার যত বড় খুশি নিয়ে নিলেও হবে না। তার মানে বুঝতেই পারছিস যে শুধুমাত্র দর্পণ চুজ করে আমি সঠিক ইমেজ ফরমেশন এত সহজে পাবো না। ম্যাথামেটিক্যালি মনে হচ্ছে, ম্যাথামেটিক্যালি তো আমরা ডিফাইন করে দিচ্ছি যে ক্ষুদ্র অনুমেয়যুক্ত দর্পণ, সেই অনুযায়ী সব এঙ্গেলকে ছোট ধরে নেবো, সাইন থিটা সমান থিটা ধরে নেবো, ট্যান থিটা সমান ধরে নেবো, সে তো সবই ধরে নেবো। দিলে দেখা যাবে আমার পার্টিকুলার কিছু ফর্মুলা চলে আসছে, সেই ফর্মুলাগুলোতে আমাকে সঠিক ইমেজ দিয়ে দিচ্ছে। বাট ফিজিক্যালি বাস্তবে যখন আমি এটা করতে যাবো অ্যাকচুয়ালি, তখন এতটা সহজ নয়। যে সাইন থিটা তো প্রায় ইকুয়াল টু থিটা বলছে, থিটা ক্ষুদ্র হলে, কিন্তু থিটা কত ক্ষুদ্র বলা নাই তো, তার পার্টিকুলার কোনো বাউন্ডারি নাই তো। যতটা ছোট নিবি তত এই কথাটা সঠিকভাবে মানবে। বাট সঠিকভাবে এটাকে মানাতে গিয়ে, এটাকে খুব ছোট নিতে গিয়ে প্রবলেম কি আসছে, রশ্মিগুলোর সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে ইমেজের ইন্টেন্সিটি কমে যাবে। তার জন্য কি করা হবে, এই যে ইমেজ ফরমেশনের যে ত্রুটিগুলো আসবে, মানে আমরা অবশ্যই সব আমরা এই ক্লাস 11-এ, এই ক্লাস 12-এ আমরা এই অ্যাজাম্পশনটা ধরে পড়াশোনাটা করছি যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে, বাট এটা প্র্যাকটিক্যালি এই দর্পণটাকে ইউজ করা হয় না, এত ক্ষুদ্র উন্মেষযুক্ত এত ছোট দর্পণ। প্র্যাকটিক্যালি একটু বড় দর্পণেই ইউজ করা হয়, মোটামুটি ইন্টারমিডিয়েট সাইজের, স্বাভাবিক যেরকম নিলে ইন্টেন্সিটিটা ঠিক থাকবে। বাট তাতে ইমেজের যে ডিফেক্ট আসবে, সেই ডিফেক্টটাকে সারানোর ব্যবস্থা করতে হবে। যে রশ্মিগুলোকে তো আমি আটকে দিলে, বা রশ্মিগুলোকে আমি যদি বেরিয়ে যেতে দিই, তাহলে তো আমার ওখান থেকে এনাফ ইন্টেন্সিটিটা আসছে না। তাহলে এনাফ ইন্টেন্সিটিটাও আমাকে এখানে এর মধ্যে দিতে হবে, এবং এনাফ ইন্টেন্সিটিটা পড়ার পরে যাতে ইমেজ ফরমেশনে প্রবলেম না হয় সেটাও আমাকে দেখতে হবে। যার জন্য আমরা এই ইমেজের যে ডিফেক্ট গুলো আসবে, সেই ডিফেক্ট গুলোকে সারানোর কিছু ব্যবস্থা করব, সেগুলো আলাদা চ্যাপ্টারে ডিসকাস করা হবে হায়ার লেভেলে। যে একটা ইমেজ ফরমেশনে যখন ত্রুটি হয়, সেটা আমরা দর্পণের ক্ষেত্রেই বলি, লেন্সের ক্ষেত্রেই বলি, কিন্তু আমরা যেহেতু এখানে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে পড়বো, আমরা সেই ত্রুটিগুলোকে উপেক্ষা করব। সেই ত্রুটিগুলো যাতে আমাদের না আসে, তাই আমরা এখানে ধরে নিচ্ছি যে এই রশ্মিগুলো একটা পয়েন্টে মিলিত হবে, এবং তার জন্য আমরা দর্পণটাকে অ্যাজ পসিবল অ্যাজ স্মল নিয়ে নেবো। আমরা ইমেজের ইন্টেন্সিটিটা নিয়ে ভাবছি নি এখন, এখন আমাদের সঠিক ইমেজ ফরমেশন করাটা হচ্ছে উদ্দেশ্য। তাই যখন আমাকে ইমেজের ইন্টেন্সিটি নিয়েও ভাবতে হবে, তখন আমাকে দর্পণটা ছোট নিয়ে চলবে না, দর্পণটা একটা মোটামুটি সাইজের নিতে হবে, খুব বড় নিয়ে নেবো না যাতে করে এটা বেশি প্রবলেম করে, বাট দেখতে হবে যাতে এটা কম প্রবলেম করে, এবং তার ফলে ইমেজটাকে কিভাবে রেকটিফাই করা যায় তার কিছু প্রসেস আছে। এবং এই যে আমি ইমেজের যে ত্রুটির কথাটা বললাম, এটাকে এবারেশন বলা হয়, এবং স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে এটাকে স্ফেরিক্যাল এবারেশন বলা হয়। এটাকে স্টপ ইউজ করে, ঠিক আছে তো। আবার যেমন ধরো এই স্ফেরিক্যাল মিররের পরিবর্তে আমি যদি ইলিপসয়েড মিরর নিই, সেক্ষেত্রে কিছুটা এই ত্রুটিতে দূর হবে। এরকম কিছু পদ্ধতি আছে, একটা দর্পণের পরিবর্তে দুটো দর্পণ ব্যবহার করা হবে, একটা লেন্সের পরিবর্তে দুটো লেন্স ব্যবহার করা হবে। এরকম বিভিন্ন পদ্ধতিতে এগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে, যাতে করে রশ্মিগুলো একটাই জায়গায় মিলিত হয়। আসল কথাটা বুঝতে পারলে এবারে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার।
এই যে আমাকে এত বকতে হলে কেন বল দেখি? মাধ্যমিকে সব উল্টাপাল্টা পড়েছিলি বলে। যত উল্টাপাল্টা পড়ি তত যে ঠিক পড়াবে তার প্রবলেম, বেশি বুঝাতে হবে, কারণ একটা জিনিস তো মাথার মধ্যে ঢুকে গেছে অলরেডি। তোকে এইটা এতক্ষণ ধরে আমি না বললে তুই এটা বুঝতেই নেই, তুই বলতিস স্যার কি সব বুঝিয়ে দিল, আমি তো এরকম জানতাম। ওই জন্যই বলি যে টিউশনটা কম পড়তে, মানে একটা করে টিউশন পড়তে। ওই জন্য আমি বলি সবাইকে প্রথম থেকে কেন বলে আসি, যত বেশি জায়গায় যাবি না তত বেশি ভুল শিখবি, কোনো উপায় নেই। ওই বললাম ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, থট প্রসেস বিভিন্ন মানুষের বিভিন্ন, এবং তুই এই এই জিনিসটা বিশ্বাস করে রাখ। আজকে তোকে আমি যা যা বুঝালাম, হয়তো আমি ক্লোজ টু অনেকটা আসল বিষয়টার দিকে গেলাম, কিন্তু এটা কিন্তু আমার থট প্রসেস। ইন ফিউচার তুই হয়তো আরো 2-4-5টা বই পড়ে আরো হায়ার স্টাডি করে এর থেকেও বেটার আন্ডারস্ট্যান্ডিং পেতে পারিস, বাট তোর নিজস্ব যে ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং থট প্রসেস সেইটাকে ডেভেলপ করতে হবে, তবেই তুই ফিজিক্সে হায়ার পজিশনে যেতে পারবি। ফিজিক্স কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, যে কোনো পড়াশোনার ক্ষেত্রেই এখানে একটা নিজস্বতা থাকা উচিত সবসময়, সেটা তৈরি করার চেষ্টা করতে হবে স্যারের হেল্প নিয়ে। যেখান থেকে সেখান থেকে চারদিক থেকে সব কুড়িয়ে জড়ো করে মাথার মধ্যে ঢুকিয়ে পরীক্ষায় উড়িয়ে দেবো, এই যে চিন্তা ভাবনাটা চলছে, এই চিন্তা ভাবনাটা ডিস্ট্রয় হবে। তোকে মেন জায়গাটা বুঝতে হবে, ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিংটা, থট প্রসেসটা বুঝতে হবে। ওই যে আমি প্রথমেই বললাম যে বইয়ের ওয়ার্ড ফিক্সড, বইয়ের লাইন ফিক্সড, কিন্তু মিনিং আলাদা। যে যতটা সম্ভব কাছে পৌঁছাতে পারে সে তত ভালো বুঝতে পারবে বা বোঝাতে পারবে। দুটাই তোকে রিয়েলাইজ করতে হবে ব্যাপারগুলো, আর ব্যাপারগুলোকে ভাবতে হবে, রিলেট করতে হবে, অ্যাসোসিয়েট করতে হবে একটার সঙ্গে আরেকটাকে, এটাই মেন বিষয়। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল ফোকাস সম্পর্কে বুঝতে পারলাম যে সমান্তরাল রশ্মি আপতিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন আমি প্রিন্সিপাল ফোকাসের সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও বলেছি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই একটা ফোকাস তো আছে বলেছি, সেটা হচ্ছে গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাসটা পড়েওছিস হয়তো। বাট এখানে লেখা ছিল যে বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, সে তো হবেই, কারণ রিয়েল আর ভার্চুয়াল দুটো বিষয় আছে। ইমেজ সেটা আমি প্রথমেই যখন সমতল দর্পণ পড়িয়েছি তখনই অলরেডি বলে দিয়েছি ব্যাপারটা। তো এইখানে যেটা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে, যেটা আমি বললাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, মনে হচ্ছে যে মিলিত হচ্ছে, আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে না পার্টিকুলারলি একটা জায়গায় মিলিতই হচ্ছে, এক্সাক্ট। তাহলে রিয়েল অবজেক্ট, রিয়েল ইমেজ, আর একটা ভার্চুয়াল ইমেজ সৃষ্টি হচ্ছে, ওই জন্য এটা এরকম। এরপরে কথা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি ফোকাসটা তাহলে কি, সেকেন্ডারি ফোকাসটা তাহলে 2 নম্বরে আমরা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। ঠিক আছে, সেকেন্ডারি ফোকাসের যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে রশ্মিগুলোর কথা আমি বলছিলাম, যে সেই রশ্মিগুলো আমি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ধরেছি একটু আগে, বাট ইনফিনিটি থেকে রশ্মি এলে সমান্তরাল, এটা তো ঠিক, বাট সেটা যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে তার তো কোনো মানে নেই। আচ্ছা এই যে দেখ, তোদেরকে আমি আরেকটা বিষয় এখনই আমি রিলেট করে বুঝিয়ে দিই, এই রশ্মিগুলোকে সমান্তরাল কেন ধরা হচ্ছে ইনফাইনাইট থেকে এলে? ইনফাইনাইট কি মানে কি? ইনফাইনাইট মানে কি অনেক ডিস্টেন্সে, ইনফাইনাইট মানে অনেক বেশি ডিস্টেন্সে। যেমন ধর আমরা একটা অবজেক্ট দেখছি, গ্যালাক্সিয়াল যে অবজেক্টগুলো দেখছি আমরা, গ্যালাকটিক অবজেক্ট, চাঁদ দেখছি, রাত্রেবেলা চাঁদ দেখতে পাই, সূর্যকে দেখতে এক্সাক্ট না পেলেও বুঝতে পারি অবস্থানটা মোটামুটি ওইখানে আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কি অনেক দূরের অবজেক্ট, বা তারা যেগুলো আমরা দেখতে পাই, স্টার গুলো দেখতে পাই রাত্রেবেলা, সেগুলো অনেক ডিস্টেন্সের অবজেক্ট, এগুলোকে ধরা হচ্ছে এরা ইনফিনিটিতে আছে। ইনফিনিটি মানে কি যে সেটা এমন জায়গায় তার কোনো আইডিয়াই নেই আমাদের, তা নয়। আমরা এই ইনফিনিটি করি কম্প্যারিজনে। আমি এটা বারবার বলেছি যে একটার সাপেক্ষে, যেমন আমি যে একটা বালুকণার সাপেক্ষে আমার কাছে এক বালুকণা আছে, স্যান্ড পার্টিকেল আছে, তাহলে এখানে আমি বলতে পারি যে ইনফাইনাইট নাম্বার অফ স্যান্ড পার্টিকেল, ব্যাপারটা সেরকম। তাহলে আমরা যে
স্বাভাবিক ডিস্টেন্স গুলো বুঝি, একটা দর্পণের যে স্বাভাবিক ডিস্টেন্স বলতে এই যে ফোকাস দৈর্ঘ্য বা রেডিয়াস অফ কার্ভেচার, এই যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স গুলোর সাপেক্ষে নিশ্চয়ই একটা গ্যালাকটিক অবজেক্টের ডিস্টেন্স মানে সেটা হিউজ ডিস্টেন্স, বুঝতেই পারছিস? তাহলে সেটাকে আমি ইনফাইনাইট হিসেবে ভাবতেই পারি। এখন ঘটনাটা হচ্ছে যে ইনফিনিটি থেকে যে রশ্মিগুলো আসছে, রশ্মি তো সমান্তরাল হয় না কখনোই। দুটো একটা অবজেক্ট থেকে যখন দুটো রশ্মি বেরোচ্ছে, তার মানে তো সেটা এরকম ভাবে বেরোবে, বিভিন্ন দিকে রশ্মি বেরোবে। আমি যেদিকে দর্পণটা রাখি না কেন, প্লেস করি না কেন, আমি তো কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট রে পেতে পারি, এরকম রশ্মি হতে পারে। তাহলে এই কনভার্জেন্ট ডাইভার্জেন্ট গুলোই হচ্ছে সমান্তরাল। যখন এটা অনেক দূর থেকে আসছে, তখন এই কনভার্জেন্স ডাইভার্জেন্স গুলো বোঝাচ্ছে না, সমান্তরাল বোঝাচ্ছে, মানে নেক্সট টু প্যারালাল। যেমন আমরা বলে থাকি, এটা এই জায়গা থেকে এই কনসেপ্টটা আসছে যে দুটো সমান্তরাল রশ্মি, আমরা বলি না দুটো সমান্তরাল সরলরেখা কোথায় মিলিত হয়? ইনফাইনাইটে মিলিত হয়। কিন্তু আদৌ কি তারা কোথাও মিলিত হবে বলে মনে হচ্ছে? বাট আমি ভাবতে পারি যে এরা ইনফাইনাইটে গিয়ে মিলিত হতে পারে। যদি সামান্যতম এদের মধ্যে কার্ভ থাকে, একে একে অপরের দিকে আসার টেন্ডেন্সি থাকে সামান্যতম, তবু এরা কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে, এবং সেই ডিস্টেন্সটা হয়তো হিউজ ডিস্টেন্স হবে, সেটা ইনফিনিটি। এট দ্য সেম টাইম আমি বলতে পারি যে ইনফিনিটি থেকে যে দুটো রে বেরোচ্ছে, সেই দুটো রে এর মধ্যে সামান্য বা একটু বেশিও যদি ইনক্লিনেশন থাকে, সেটা যখন অনেক ডিস্টেন্স অতিক্রম করে আসবে, তখন সেটা প্যারালালের মতো লাগবে, কারণ এর অরিজিনটা ভুলে গেছে অলরেডি। তার মানে এগুলা হয়তো আমার দূরে দূরে আছে, বাট এগুলো কি মনে হবে? এটা প্যারালাল মনে হবে। দেখ, যত দূরে যাচ্ছে এটা প্যারালাল মনে হবে এক সময়। সো দে আর নেক্সট টু প্যারালাল, আমি বলতে পারি, আমি তাকে প্যারালাল হিসেবে ট্রিট করতে পারি। যখন এগুলোকে আমি প্যারালাল হিসেবে ট্রিট করছি, সেই যে ট্রিটমেন্টটা, সেটা তো সবসময় যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, সমান্তরাল মানে তা তো নয়। তারা তারা এমন তো হতে পারে, সমান্তরাল হতে পারে দুটো রশ্মি, অথবা এমন হতে পারে তারা সমান্তরাল, বাট তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, নিজেরা সমান্তরাল, বাট প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, হতেই পারে। রশ্মিগুলো ইনফাইনাইট থেকে আসছে মানে নিজেরা সমান্তরাল হবেই, বাট সেটা যে প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল হবে সেটা ম্যান্ডেটরি নয়, সেটা দর্পণের পজিশনের উপর ডিপেন্ড করছে। তাই তখন তারা কোথায় মিলিত হবে? তখন তারা যে বিন্দুটাতে মিলিত হবে সেই বিন্দুটারও একটা নাম দেওয়া হলো, সেটাকে বলে সেকেন্ডারি ফোকাস। এবং সেটা কোথায় মিলিত হবে না, দেখ, এরা দুজন যদি এই একটা পয়েন্টে মিলিত হয়, এটাকে আমরা ফোকাস বলছি। তাহলে এই ফোকাস বিন্দুতে এই সময় একটা ক্রস সেকশন, এরকম একটা প্লেন যদি আমি বলি, এরকম প্লেন ক্রস সেকশন একটা প্লেন যদি আমি বলি এখানে, সেটাকে ফোকাস তল বলা হয়। যে তলটার একদম মিডিল পয়েন্ট হচ্ছে ফোকাস বিন্দু। কিন্তু যদি মনে করো রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয়, তাহলে এই তলের উপরেই মিলিত হবে অন্য কোনো জায়গায়। সেই যে জায়গাটা মিলিত হবে সেটাকে হচ্ছে গৌণ ফোকাস বিন্দু বা সেকেন্ডারি ফোকাস বলা হয়। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি। বুঝতে পারলি? তাহলে সেই যে জায়গাটা, সেটাকে আমরা সেকেন্ডারি ফোকাস বলছি। এরপরে দেখ, তাহলে আমরা দুটোই পেতে পারি, সেকেন্ডারি ফোকাসও পেতে পারি, প্রিন্সিপাল ফোকাসও পেতে পারি। তো বেশিরভাগ আলোচনাটা আমাদের প্রিন্সিপাল ফোকাস দিয়ে হবে। আমাদেরকে একটা জায়গায় সিলেবাস অনুযায়ী রেস্ট্রিক্ট থাকতে হয়, সব তো আর পড়া সম্ভব না। তার জন্য ক্লাসে পড়ানো হয়। বাট যেটুকু বুঝছো সেটুকু তোকে বুঝতে হবে। এবারে দেখ, আমি ওই ডিস্টেন্সটাতেই আসবো। তাহলে এখানে যে এফ রয়েছে, এটা এখানে হবে, এটা পি হলে এটা এফ। উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কি হবে? মনে হবে যে এই বিন্দুতে মিলিত হচ্ছে, এটা এফ। ঠিক আছে, এটা পি। আচ্ছা বল দেখি, এই দর্পণটার ক্ষেত্রে পি এ পজিটিভ না নেগেটিভ? পি থেকে কোন দিকে যাচ্ছে? অপোজিট দিকে যাচ্ছে, পজিটিভ, নেগেটিভ। নেগেটিভ, মাইনাস। আর এইটার ক্ষেত্রে পি হয়ে যাবে প্লাস এ।
এটা ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এটা ক্ষেত্রে এইদিকে যাচ্ছে প্লাস হয়ে যাবে। এখন আমি দুটো জিনিস আলাদা করে ডিফাইন করেছি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এফ। এখন সি আর এফ এর যে ডিস্টেন্সটা, মানে এফ আর যে ডিস্টেন্সটা, সেটা তোর মাধ্যমিকে পড়েছিস বলে আমি অনেক সময় ছবি করে এঁকে দিলাম যে এইখানে এইখানে আমি এফ বলছি, তারপরে আমি সিটা আঁকছি সবসময়, কারণ আমি জানি সিটা এফ এর থেকে বড় এবং দ্বিগুণ সি এর যে ডিস্টেন্সটা থেকে। কিন্তু সেটা একটা প্রমাণ করা যেতে পারে। এইবারে আমি সেই সিচুয়েশনে এসেছি, আমার এইটা যদি আমি মাধ্যমিক পড়তাম প্রথম, তাহলে সিটা প্রথম থেকে এঁকে দেওয়া উচিত ছিল না, সি আর এফ এর পজিশনটা। আমি দুটো আলাদা আলাদাভাবে ডিফাইন করেছি, বাট যতক্ষণ আমি দুজনের মধ্যে রিলেশন আমি নির্ণয় করতে পারছি, ততক্ষণ আমি বলবো কি করে যে কোথায় এফ আর কোথায় সি। আমি বুঝতে পারছি যে এফ হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সমান্তরাল রশ্মিগুলো মিলিত হয়, আর সি এমন একটা পয়েন্ট যেটা দর্পণটার কেন্দ্র, দর্পণের যে স্পিয়ার থেকে নেওয়া হয়েছে তার কেন্দ্র। বাট এখনো তো এটা আমার কাছে পরিষ্কার নয় যে এফ এর সাপেক্ষে একটা ছবিতে যখন এফ আর সি কে দেখাবো, তখন তাদেরকে কিভাবে দেখাবো, কোনটা কোনটার আগে থাকবে। তাহলে সেটা করতে গেলে আমাকে এর মধ্যে একটা রিলেশন নির্ণয় করতে হবে অবশ্যই। তাহলে সেই রিলেশনটা আমরা নির্ণয় করবো। রিলেশন বিটুইন এফ এন্ড আর। কিন্তু ছবিটা আঁকতে হলে একটু অসুবিধা হয়। এখন আমি আপাতত ধরে নিচ্ছি, না তো প্রমাণ করা যাবে না, যে এখানে এফ এখানে সি। এবার দেখবো আমার রিলেশনটা কেমন আছে। এটা পি, আমি সমান্তরাল রশ্মি নিচ্ছি এখান থেকে। সিটা যে এইদিকে হবে এটা বোঝা যাচ্ছে, দেখ কি করে আমি বুঝতে পারছি, জিওমেট্রি থেকে আমি বুঝতে পারবো যে সিটা এফ এর এইদিকে হবে। কারণ দেখ আমরা এইটা তো পড়েছি যে সমান্তরাল রশ্মি ফোকাসে মিলিত হবে। তাহলে এইখানে যে আপতন কোণ আর প্রতিফলন কোণটা হবে সেটা তো অভিলম্বের সাপেক্ষে, তাহলে অভিলম্বটা তো এইখানে হবে, এই বিষয়ে শিওর আমি। অভিলম্বটা যদি এইদিকে হয়, তাহলে সেই পয়েন্টটা তো কোনোদিনই এইদিকে যেতে পারে না, এইদিকেই যাবে। বাট কোশ্চেনটা হচ্ছে সেটা এফ থেকে কত দূরে থাকবে এক্স্যাক্টলি, সেটা আমরা নির্ণয় করবো। তাহলে বুঝতে পারছি এটা যদি আপতন কোণ হয় থিটা, তাহলে এটা প্রতিফলন কোণ হবে থিটা, সেম হবে। এই পয়েন্ট একটা নাম দিয়ে দিলাম কিছু কিউ। আচ্ছা বল দেখি, এই পয়েন্টটা যদি থিটা, এই পয়েন্টে যদি থিটা হয় তাহলে টু থিটা, তাহলে এই অ্যাঙ্গেলে টু থিটা হবে, দেখ একান্ত রকম। আবার এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ক্লিয়ার? প্রথমে এটা আপতন কোণ প্রতিফলন কোণ থিটা থিটা, এটা যদি টু থিটা হয় পুরোটা, তাহলে এটা একান্ত কোণ টু থিটা, আবার এটা যদি থিটা হয় এটা একান্ত কোণ থিটা। ইন দ্য সেম ওয়ে
এটা অভিলম্বটা। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, তখন এটা থিটা হলে এটা থিটা, আর এটাকে পিছন দিকে বাড়ালে এফ এ মিলিত হচ্ছে। এই পয়েন্টটাকে আমরা কিউ নাম দিচ্ছি, এই পয়েন্টটা। এবারে বল, এটা যদি থিটা হয়, এটা থিটা বিপ্রতীপ কোণ। এছাড়াও এইটা থিটা হলে এটা থিটা অনুরূপ কোণ। এছাড়াও এই পুরো যদি টু থিটা হয় তাহলে এটা টু থিটা অনুরূপ কোণ, টু থিটা। ক্লিয়ার? এবারে দেখ, আমি জাস্ট এইটার জন্য ক্যালকুলেশনটা করব, এইটার জন্য মিলে যাবে অলরেডি, একটা ক্যালকুলেশনে দুটো হয়ে যাবে, এমনভাবে আমি নামটা দিয়েছি। রিলেশনটা উত্তল দর্পণের জন্য হবে, অবতল দর্পণের জন্য হবে। তাহলে প্রথমে আমি এই পি কিউ বিন্দুটা খুব কাছাকাছি, পি আর কিউ বিন্দু, কারণ দর্পণটা খুব ক্ষুদ্র, প্রথমে আমার ধরা হয়ে গেছে দর্পণগুলোই ক্ষুদ্র, আমি যখন যত বড় করে দেখাই না কেন, তাহলে পি কিউ খুব কাছাকাছি বিন্দু। তাহলে একটা বড় বক্ররেখার যদি কাছাকাছি দুটো বিন্দু হয় তাহলে সেটা কি সরল রেখা? তো একটা বক্ররেখার যে কোনো কাছাকাছি দুটো বিন্দু কথা ভাব, সেটা সরল রেখা। তার মানে পি কিউ সরল রেখা। তাহলে পি কিউ যদি সরল রেখা হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এইখানটাতে, পি কিউ এফ বা পি সি কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এরকম ভাবতে পারি যে ফ্রম ট্রিঅ্যাঙ্গেল PQF, PQF ত্রিভুজের যদি কথা আমি বলি, tan 2 থিটা কত হবে বল? লম্ব বাই ভূমি, PQ বাই PF। তাই তো নাকি? আর ফ্রম ট্রিঅ্যাঙ্গেল PCQ কত হবে বল? tan থিটা সমান PQ বাই PC। ওকে, এবারে দেখ, থিটা খুব ক্ষুদ্র হবে, কারণ এই PQ সব খুব ক্ষুদ্র আছে, তাই থিটা ক্ষুদ্র হলে কি tan থিটা সমান আমরা কি জানি থিটা হয়। তাই যদি বলি যেহেতু থিটা খুব ক্ষুদ্র, তার মানে আমি বলতে পারি যে tan 2 থিটা মানে প্রায় 2 থিটা, সেটা সমান আসলে PQ বাই PF। তাহলে এখান থেকে থিটা সমান কত বলতে পারি? হাফ ইন্টু PQ বাই PF। আর এখানেও থিটা ক্ষুদ্র হলে tan থিটা প্রায় ইকুয়াল টু থিটা হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি থিটা সমান PQ বাই PC, আর এখান থেকে পাচ্ছি থিটা সমান হাফ ইন্টু PQ, এই দুটোকে সমান করে। তাহলে আমি বলতে পারি from 1 and PQ বাই PC সমান হাফ ইন্টু PQ বাই PF। তাহলে PQ PQ ক্যান্সেল আউট, তাহলে 2PF সমান PC। পিসিটা কি ছিল? বক্রতা ব্যাসার্ধ আর, পিএফটা কি ছিল? ফোকাস দৈর্ঘ্য এফ, তাহলে 2F বা আমি বলতে পারি F সমান R/2। ক্লিয়ার? এবারে পুরো ক্যালকুলেশনটা আমি অবতল দর্পণটাকে দেখে করেছি, বাট এটা উত্তল দর্পণের জন্য ঠিক হয়ে গেছে অলরেডি, এমনভাবে ছবিটা এঁকেছি। কারণ দেখ, এখন আমি এইটাকে যদি দেখি ফ্রম ত্রিভুজ PQF, মানে কোন PQF, দেখ tan থিটা সমান PQ বাই PF, দেখ tan 2 থিটা সমান PQ বাই PF। ফ্রম PCQ, তার মানে এটা PCQ, tan থিটা সমান PQ বাই PC, দেখ tan থিটা সমান PQ বাই PC, বাদ বাকি পুরো একই। তাহলে আমাকে কোশ্চেনটা উত্তল দর্পণের ক্ষেত্রে দুক আর অবতল দর্পণের ক্ষেত্রে দুক, যার ক্ষেত্রে দুক আমি যে কোনো একটা ছবি এঁকে এই ক্যালকুলেশনটা করলেই হবে। আর যদি কিছু না বলা থাকে তাহলে দুটো ছবি আঁকতে পারিস, অসুবিধা কিছু না। ক্লিয়ার? আচ্ছা স্যার, হুম, বলছি এটা যদি থিটাটাকে না ধরে মানে ওই কোণানুপাতটা ধরে করা হয় প্রমাণটা, একই ব্যাপার তো।
মানে ওই দুটো একান্তর কোণ যখন দেখে যাচ্ছে তাহলে তো ওখান থেকে আমরা বলতেই পারছি যে পিকিউ সমান পিএফ, মানে হ্যাঁ, এফসি আর কি। একই বিষয়, একই বিষয়, same। কিন্তু ওইটার থেকে এটা করে আরো বেশি ভালো আর কি, কারণ ওই দিকটা পিকিউ সমান, মানে পিকিউ সমান যদি তুই পিসি বলিস, এই সরি পিকিউ সমান যদি তুই পিএফ বলিস, তার মানে হুম, বোঝায় পি আর কিউ একটাই বিন্দু। আচ্ছা আচ্ছা। তাহলে পি আর কিউটাকে একটাই বিন্দু তো আসলে নয়, নয়, অ্যাপ্রক্সিমেটলি সব মিলে যাচ্ছে, আসলে সবগুলো একই অ্যাপ্রক্সিমেশন ধরা হচ্ছে বলে, বাট পি হুম আর কিউতে একটাই বিন্দু নয় লজিক্যালি, দর্পণটা তো কিছু হলেও লেন্থ আছে। হুম হুম, ঠিক আছে। তাহলে সেই জন্য এইরকম ভাবে করলে ওই জিনিসটাকে এড়ানো যায়, বাট অ্যাকচুয়ালি ওটাই ধরা হচ্ছে, মানে অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে তো সবটাতেই, ওটা করলে নম্বর কাটতে পারবে না, বাট লজিক্যালি এইটা একটু বেশি কারেক্ট লাগছে, অন্য কিছুই না। বা যেহেতু এখন ক্লাস 12-এ প্রমাণটা করছি, এইভাবেই করবি। মাধ্যমিকের সময় ত্রিকোণমিতিটা সেরকম পড়া হয়নি বা এগুলো তো জানতিনি, তাই এরকম ভাবে করেছি। হুম ঠিক আছে, আজকে থাক, ওদের দুদিনে যেটা পড়িয়েছিলাম তোদের একদিনই পড়িয়ে দিয়েছি। এবার দেখ পরের দিনে আবার একসঙ্গেই পড়াবো, ওদের ওখানে মাত্র 4 জন যায়, 4 জন 5 জন, তাহলে এখন কিছুদিন এইখানেই পড়িয়ে দেবো। আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে তোদের এবারে যেটা কাজ, সেটা হচ্ছে দেখবি বইতে তোরা মাধ্যমিকে যেগুলো পড়েছিলি না, যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হবে রশ্মি চিত্রের সাহায্যে, মনে পড়েছে? হুম। ওইগুলো একটু দেখবি তো নিজেরা, রশ্মি চিত্রের আচ্ছা। সাহায্যে, রশ্মি চিত্রের সাহায্যে প্রতিবিম্ব গঠন, ওগুলো তোর পারবি, তোরা মাধ্যমিকে পড়েছিলি। সে দুটো রশ্মি নেওয়া হয়, হুম যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, ওগুলো কিন্তু অঙ্ক করার সময় হুম কাজে লাগবে। আমি পরের দিনে একদম ম্যাথামেটিক্যাল রিলেশনে চলে যাব, মানে ওইটার ক্ষেত্রে কি হয়, ওটা রশ্মি চিত্রের সাহায্যে শুধু বোঝা যায় যে বস্তুটা কোন জায়গাটাতে মোটামুটি থাকবে। যেমন আমরা বলবি সি আর এফ এর মধ্যবর্তী স্থানে, পি আর এফ এর মধ্যবর্তী স্থানে, বাট এক্স্যাক্টলি কোন জায়গায় থাকবে তার জন্য আমার ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস দরকার। তাহলে আমরা নেক্সট দিন ডাইরেক্ট ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসে চলে যাব, বাট ওই জায়গাটা তোরা একটু করে রাখবি। মাধ্যমিকের ওই পোর্শনটা বইতে দেখবি দেওয়া আছে, তোদের নিজেদের বইতেও পাবি, মাধ্যমিকের বইতেও পাবি। আর যদি অসুবিধা হয় আমি একবার বলে দেবো পরের দিন। ঠিক আছে, নেক্সট দিন কবে হবে? নেক্সট বুধবার, এই একই টাইম। স্যার বুধ শুক্র? নেক্সট দিন বুধবার হবে, বুধ শুক্র তো?